নমস্কার, ডিজিটাল বন্ধন থেকে আমি সুজিত। এই ভিডিওতে মূলত 5টি টপিক নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো মেকআপ আর্টিস্টরা কী ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। সেকেন্ড হচ্ছে কতদিন পর পর আপনারা পোস্ট করবেন। থার্ড, আপনারা কোন সময় পোস্ট করবেন যাতে করে এঙ্গেজমেন্ট বেশি হবে। ফোর্থ, পোস্টটা আপনারা আপনাদের প্রোফাইল থেকে করবেন নাকি আপনাদের বিজনেস পেজ থেকে করবেন। এবং ফিফথ পয়েন্ট, আপনারা যে পোস্টটি করছেন সেটি ছড়াবেন কিভাবে যাতে করে আরও বেশি মানুষরা আপনার পোস্টটি দেখতে পায়। বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া হলো আপনার কাজকে তুলে ধরার এবং ক্লায়েন্টদেরকে আকর্ষিত করার একটি শক্তিশালী মাধ্যম। সোশ্যাল মিডিয়াতে সঠিক নিয়মে পোস্ট করে আপনি নিজের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে তুলতে পারেন এবং আরও অনেক ক্লায়েন্ট পেতে পারেন। প্রথম পয়েন্টে আসি, একজন মেকআপ আর্টিস্ট কী ধরনের কন্টেন্ট তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। আমি প্রথমে কিছু কন্টেন্ট আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্ট করছেন এবং সেগুলো বেসিক পয়েন্ট অবশ্যই ফলো করতে হবে। এবং তার সাথে আমি কিছু অ্যাডভান্স পয়েন্ট বলবো যেগুলো ওয়েস্ট বেঙ্গলের আর্টিস্টরা এখনও পর্যন্ত খুব একটা করছে না। কিছুজন করছেন কিন্তু সবাই করছেন না, এবং যেগুলো বর্তমান কম্পিটিশনের মার্কেটে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো করা প্রয়োজন। প্রথম কন্টেন্ট টপিক, বিফোর আফটার লুক, যা প্রমাণ করবে যে আপনি ক্লায়েন্টের সৌন্দর্যকে আরও কতটা বাড়িয়ে তুলতে পারবেন আপনার মেকআপের মাধ্যমে, এবং যাতে করে পরবর্তীকালে সেই পোস্টটি যে সমস্ত ভিউয়ার্সরা দেখবে তারা এটা অনুমান করতে পারবে যে হ্যাঁ, বাস্তবে মেকআপ করে তার চেহারার মধ্যে কিছু ডিফারেন্স আসবে কিনা বা তার লুকের মধ্যে কিছু ডিফারেন্স আসবে কিনা। সেকেন্ড কন্টেন্ট টাইপ হলো মেকআপ টিউটোরিয়াল, অর্থাৎ আপনারা কোনো একটা কাজ যখন করবেন সেটাকে শ্যুট করবেন, সেটার ভিডিও করবেন, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ একটা লুকের পরিবর্তন করছেন, ক্লায়েন্টের বিফোর লুক থেকে আফটার লুকের যে স্টেজটা কীভাবে আপনারা কাজটা করছেন, কী কী জিনিস অ্যাপ্লাই করছেন, কিভাবে আপনাদের হাতের কাজের মাধ্যমে তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলছেন, এই সম্পূর্ণ কাজের প্রসেসটিকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে এবং সেটি একটি শর্ট ভিডিও বা রিলস আকারে আপনারা পোস্ট করতে পারেন। নেক্সট কন্টেন্ট টাইপ হতে পারে ট্রেন্ডিং গানকে ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা, অর্থাৎ বর্তমানে যে গান ট্রেন্ডে রয়েছে সেই গানকে ইউজ করে আপনার কন্টেন্ট তৈরি করা। হতে পারে কিছু ছবি পরপর আসছে, ব্যাকগ্রাউন্ডে গানটি বাজছে, অথবা একটা হতে পারে ভিডিও শ্যুট করেছেন, আপনার মেকআপের যে লুক সেটি দেখাচ্ছে ভিডিওর মধ্যে এবং ব্যাকগ্রাউন্ডে ট্রেন্ডিং গানটি রয়েছে, যাতে করে সেটি পপুলার হওয়ার চান্স আরও বেশি হয়ে যাবে। নেক্সট কন্টেন্ট টাইপ হলো অফার বা ডিসকাউন্ট রাখা, অর্থাৎ আপনারা অফার বা ডিসকাউন্ট রেখেও কোনো পোস্ট করতে পারেন। কোনো সিজনাল অফার বা কোনো ওকেশনাল অফারকে ফলো করতে পারেন, হয়তো ক্রিসমাস, নিউ ইয়ার, এই সমস্ত বিভিন্ন সিজনে আপনারা অফার তৈরি করতে পারেন এবং সেই অফারে আপনারা পোস্ট করতে পারেন। তো এখনও পর্যন্ত যে সমস্ত কন্টেন্ট টাইপ নিয়ে আমি কথা বললাম সেগুলো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম আর্টিস্টই করছেন। তো এইবারে আমি কথা বলবো এগুলো বাদ দিয়ে নতুন কিছু নিয়ে। তার কারণ হচ্ছে এখন যেহেতু কম্পিটিশন বেশি হয়ে গেছে, তাহলে এই সময় যদি পোস্ট সবাই সেম করে তাহলে বাকিদের সাথে তার কোনো ডিফারেন্স থাকবে না। অর্থাৎ একজন ভিউয়ার্স, একজন অডিয়েন্স যে পোস্টগুলো দেখবে সেই দুজন আর্টিস্টের মধ্যে কোনো তফাৎ পাবে না। কেননা সেম জিনিস যদি সবার ক্ষেত্রে দেখে, যে যত আর্টিস্ট রয়েছে সবাই এই সেম কন্টেন্ট নিয়েই পোস্ট করছে, তাদের সবারই সেম সেই বিফোর আফটার লুক বা যে কাজটা করেছে তারা সেটার ছবি দিয়েছে বা ভিডিও দিয়েছে, বা একটা গানকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা ভিডিও বা ছবি বানানো হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো খুবই কমন ব্যাপার। তাহলে কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না বা কোনো ইউনিকনেস এটার মধ্যে নেই বা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে নেই। এবারে আমি কিছু কন্টেন্ট টপিক আইডিয়া জানাবো যেগুলো নিয়ে পোস্ট করলে আপনারা কিছুটা হলেও এগিয়ে যেতে পারবেন। এই সমস্ত টপিকগুলো জানার আগে আমাদেরকে এইটা আগে ক্লিয়ার হতে হবে যে আমরা পোস্ট করছি কাদের জন্য এবং পোস্ট করছি কী জন্য। ঠিক আছে, যেমন ধরুন আপনি যদি বুকিং যাতে আসে, মেকআপের যে সমস্ত সার্ভিসেসগুলো রয়েছে সেই সমস্ত বুকিংয়ের জন্য যদি আমরা ক্লায়েন্ট পেতে চাই, সেক্ষেত্রে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে একজন বুকিংয়ের কাস্টমার, যিনি আমাদের বিভিন্ন সার্ভিসেস, সেটা হতে পারে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, মানে আপনার যে কোনো সার্ভিস বুক করবে। তাহলে তার বুকিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে। যে একজন ক্লায়েন্ট যখন বুকিং করেন তিনি কি কি চায়, তার এক্সপেকটেশন কী কী রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে।
তার জন্য আগের যে টপিকগুলো নিয়ে আমি বলেছি বিফোর আফটার লুক বা টিউটোরিয়াল, সেগুলো তো রাখতেই হবে সেই সমস্ত কন্টেন্ট। তার সাথে আপনাদেরকে রাখতে হবে এমন কিছু কন্টেন্ট যেটা দেখে আপনার এক্সপার্টাইজটা তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আপনার মধ্যে এই কাজ সম্বন্ধে অভিজ্ঞতা বেশি রয়েছে। যেমন হতে পারে আপনি কিছু টিপস রিলেটেড পোস্ট করতে পারেন, যে কোন প্রোডাক্টটা কোন সময় ইউজ করা ভালো, বা দুটো প্রোডাক্টের মধ্যে কম্প্যারিজন করতে পারেন, বা কোন প্রোডাক্টটাকে ইউজ করলে কি কি তার বেনিফিট হয়, সেই প্রোডাক্টটা কি কি কাজে লাগে, কেন সেই প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে, সেই প্রোডাক্টের যে বিশেষত্ব সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বা কোনো একটা টুল, ধরুন মেকআপ ব্রাশ, সেটাকে কিভাবে ইউজ করলে আরও বেশি ভালো ফিনিশিং আনা যেতে পারে। এই সমস্ত টপিক সেগুলো আপনারা ভালো বুঝবেন, যেহেতু আপনারা এই কাজে এক্সপার্ট। মেন ব্যাপার হচ্ছে আমাদের এটাই যে আমাদেরকে আমাদের কাস্টমারদেরকে জানাতে হবে যে আমরা এই কাজে এক্সপার্ট, আপনি নিঃসন্দেহে আমার কাছে বুকিংটি করতে পারেন। আপনার পোস্টের মাধ্যমে তাদেরকে আপনার এক্সপার্টাইজটা বোঝাতে হবে। তাহলে আপনাদের এক্সপার্টাইজ বোঝানোর জন্য এই ধরনের পোস্ট আপনারা অবশ্যই করবেন। যে কিছু হয়তো মেকআপ রিলেটেড টিপস দিলেন, যে কোনো টুলের একটা ব্যবহার, কোনো একটা মেকআপ রিলেটেড টুলসের ব্যবহার, কোনো প্রোডাক্টের ইউজ কীভাবে করলে ভালো হয়, বেটার ফিনিশিং পাওয়া যায়। সিজন ওয়াইজ হতে পারে যে শীতকালে কীরকম মেকআপ করলে ভালো হয়, কোন প্রোডাক্টগুলো কম দেওয়া দরকার, কোনগুলো বেশি দেওয়া দরকার, গ্রীষ্মকালে কোনগুলো বেশি দেওয়া দরকার, কী কী জিনিসে কাস্টমাইজ করতে হবে সিজন ওয়াইজ। এই সমস্ত কন্টেন্টে আপনারা পোস্ট করতে পারেন, যাতে করে আপনাদের দক্ষতাটা সেখানে ফুটে উঠবে যে হ্যাঁ, এনার মধ্যে এক্সপার্টিজ রয়েছে, তবেই উনি এই ধরনের টপিকগুলো জানাচ্ছেন আমাদেরকে। এবং এই সমস্ত টপিকগুলো নিয়ে যখন আপনারা পোস্ট করবেন, দেখবেন আপনাদের ফলোয়ার্সটাও বাড়তে থাকবে, অডিয়েন্সরা আপনাদেরকে ফলো করবে, কেননা সেখানে ভ্যালুয়েবল কিছু কন্টেন্ট থাকবে। যারা এই ধরনের সার্ভিসগুলো পছন্দ করে, যারা মেকআপ রিলেটেড সার্ভিসগুলো নেয় কন্টিনিউ, তারা আপনাদেরকে ফলো করতে থাকবে যে হ্যাঁ, এখান থেকে অনেক কিছু জানা যায় বা এই সমস্ত টপিকে শেখা যায় কিছু, বোঝা যায় কিছু, তাহলে তারা আপনাদেরকে ফলো করতে থাকবে। এবং বাকি যারা এই সমস্ত টপিকে পোস্ট করছে না, তাদের থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। নেক্সট কন্টেন্ট টপিক হতে পারে ক্লায়েন্ট রিভিউ এবং টেস্টিমোনিয়াল। কোনো একজন কাস্টমার যতক্ষণ না পর্যন্ত আপনার কাছ থেকে পরিষেবা নিচ্ছে, সে জানে না যে আপনি কীরকম সার্ভিস দেবেন, আপনার কাজের কোয়ালিটি কীরকম, আপনার ব্যবহার কীরকম, আপনি তাকে কতটা খুশি করতে পারবেন আপনার কাজের মাধ্যমে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলোতে না জানার কারণে অনেক সময় সে কনফিডেন্স পায় না এবং আপনার উপরে তার ট্রাস্ট হয় না। এই ট্রাস্টের অভাবেই অনেকে বুকিং করতে ভয় পায়। সেক্ষেত্রে আপনার কাছে আগে সার্ভিস নিয়েছে এমন সব ক্লায়েন্টদের টেস্টিমোনিয়াল বা রিভিউ ভিডিও বা টেক্সট যদি তারা পড়ে বা দেখতে পায়, তাহলে তাদের অনেকখানি ট্রাস্ট চলে আসে। যদি তারা দেখে হ্যাঁ, আগে আপনার কাছ থেকে অনেকজন সার্ভিস নিয়েছে এবং তারা খুশি, আপনার কাজ নিয়ে সন্তুষ্ট, তারা যেটা চেয়েছিল পেয়েছে, বা আপনার ব্যবহার বা আপনার কাজের টেকনিক বা আপনার স্কিল তাদের ভালো লেগেছে, তাহলে আগামী দিনে যারা ভাবছে আপনার কাছে সার্ভিস বুকিং করবে কি না, তারা অনেকটাই ভরসা পাবে এবং তারা আপনার কাছ থেকে বুকিং করবে। নেক্সট কন্টেন্ট টাইপ হতে পারে বিহাইন্ড দি সিন। অর্থাৎ নর্মালি সবাই বেশি আউটপুটটা দেখায় যে সে কী কাজ করেছে, তার ফাইনাল আউটপুট বা ফাইনাল লুকটা, কিন্তু সেই কাজের পেছনে তাকে কতটা বেশি পরিশ্রম করতে হয়েছে, সেই সমস্ত বিহাইন্ড দি সিন টপিক যদি দেখানো হয়, সেই সমস্ত টপিক কাস্টমারদের কাছে অনেক বেশি ইন্টারেস্টেড হয়। আপনি হয়তো যাচ্ছেন রাস্তার ভিডিও, বা ক্লায়েন্টের সাথে যাবার পর ক্লায়েন্ট কতটা এক্সাইটেড ছিল আপনার কাজ নিয়ে, বা সে তার সাথে আপনার যে ফার্স্ট কমিউনিকেশন, প্রথম যে কথোপকথন, সেই সমস্ত টপিক, এই সমস্ত নিয়ে একটা বিহাইন্ড দি সিন আপনারা ভিডিও তৈরি করতে পারেন এবং সেটা পোস্ট করতে পারেন ব্লগ টাইপের, ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে, যেটি অনেক বেশি এঙ্গেজিং হবে এবং বেশি ইন্টারেস্টেড হবে। তো এই সমস্ত টপিক নিয়ে আপনারা পোস্ট করতে পারেন। মেন আমাদেরকে যে সমস্ত বিষয়ে ফোকাস রাখতে হবে পোস্ট করার সময়, যে আমরা কেন পোস্ট করছি, যে আমাদের যে এক্সপার্টাইজ সেটা কাস্টমারদের জন্য মধ্যে তুলে ধরার জন্য। তাহলে এমন কিছু কন্টেন্ট যেগুলোতে তারা আমাদের এক্সপার্টাইজটা পাবে, এই ধরনের কিছু টপিক নিয়ে আমাদেরকে পোস্ট করতে হবে। নেক্সট এমন কিছু কন্টেন্ট যেগুলোতে মানুষের ইন্টারেস্ট বেশি রয়েছে, যেমন বিহাইন্ড দি সিন টপিক, বা হয়তো ক্লায়েন্ট কিছু বলেছে আপনার নিয়ে, কিছু রিলস টাইপের ক্লায়েন্টের সাথে বানালেন, এই সমস্ত টপিক, বা ব্লগ টাইপের কিছু কন্টেন্ট যেগুলোতে মানুষের ইন্টারেস্ট বেশি থাকে।
এবং সঙ্গে এমন কিছু কন্টেন্ট যেগুলোতে আপনাকে নিয়ে ক্লায়েন্টদের বিশ্বাসটা আরও বেশি হবে। আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করবেন এমন কিছু কন্টেন্ট রাখতে যেগুলোতে মানুষ এঙ্গেজড হবে বেশি, অর্থাৎ তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বিভিন্ন কোয়েশ্চেন্স আপনি সেখানে করতে পারেন যে আমি এই দিন এখানে একটা মেকআপের জন্য যাচ্ছি, সেখানে আমি রেড ড্রেস পরবো নাকি ব্লু ড্রেস পরবো, এটা করতে পারেন। এরকম কোয়েশ্চেন যাতে আপনার যে ফলোয়ার্সরা রয়েছে তারা সেখানে অ্যান্সার দেয়, তারা সেখানে কমেন্ট করে, যাতে করে আপনার পেজের এঙ্গেজমেন্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং পেজের রিচটা অনেক বেশি বেড়ে যাবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন্স আপনি করতে পারেন যে ক্লায়েন্টের জন্য আপনি দুটো জিনিস সাজেশন হয়তো দিতে পারেন, সেই দুটো জিনিস সম্বন্ধে লিখলেন যে দুটোর মধ্যে কোনটা করব, এই ধরনের কিছু। বা নেক্সট তোমরা কি কন্টেন্টে পোস্ট দেখতে চাও সেটা নিয়ে কোয়েশ্চেন্স করতে পারেন, সেখানে বাকিরা অ্যান্সার করবে। এমন কিছু কন্টেন্ট যেটা মানুষকে এঙ্গেজ করে বেশি, লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে সচেষ্ট করে বেশি। আমাদের ভিডিওর সেকেন্ড টপিক হলো কতদিন পর পর পোস্ট করলে পেজের এঙ্গেজমেন্ট বা রিচটা ভালো থাকবে। রেগুলার পোস্ট করাই হলো কোনো পেজের রিচ ঠিক রাখার চাবিকাঠি। আপনাকে চেষ্টা করতে হবে সবসময় রেগুলার বেসে পোস্ট করার, এবং চেষ্টা করবেন সপ্তাহে যদি সব দিনই পোস্ট করা যায়, 7 দিন পোস্ট করা যায় খুবই ভালো। যদি 7 দিন সম্ভব না হয়, 5 দিন 4 দিন মিনিমাম আপনাকে পোস্ট করতে হবে, এবং সেটা রেগুলারিটি মেনটেন করে পোস্ট করতে হবে। মানে এমন নয় যে কোনো সপ্তাহে হয়তো আপনি 50টা পোস্ট করে দিলেন বা 20টা পোস্ট করে দিলেন, নেক্সট উইকে আবার হয়তো 2টো করলেন সময়ের অভাবে, বা নেক্সট আরও কোনো সপ্তাহে হয়তো 5টা করলেন। অর্থাৎ যে সপ্তাহে আপনার কাছে সময় বেশি থাকে সেই সপ্তাহে আপনি বেশি পোস্ট করেন, যে সপ্তাহে আপনার কাছে সময় কম থাকে সেই সপ্তাহে আপনি কম পোস্ট করেন। কেউ তো দেখেছি যে সারাদিনে কোনো দিন হয়তো ফ্রি আছে, সারাদিনে হয়তো 20টাও পোস্ট করে দিল, আবার সারাদিন হয়তো কোনো দিন হয়তো ফাঁকা নেই, সে ব্যস্ত রয়েছে, সারাদিনে একটাও পোস্ট হলো না। তো এই জিনিসটা খারাপ। এই জিনিস করলে পেজের রিচ ঠিক থাকবে না, অডিয়েন্সরাও ঠিক কানেক্ট থাকবে না আপনার সাথে। আপনাকে চেষ্টা করতে হবে সবসময় রেগুলারিটি মেনে পোস্ট করার, অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আপনাদেরকে বজায় রাখতে হবে। আপনাদেরকে টার্গেট নিয়ে নিতে হবে যে প্রতি সপ্তাহে হয়তো 5টা করব পোস্ট, এটা আপনি ফিক্স করলেন। এবারে সেটা কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে মেনে চলতে হবে, প্রতি সপ্তাহে আপনাকে 5টা করেই পোস্ট করতে হবে। এইভাবে রেগুলার যদি পোস্ট করতে পারেন তাহলে পেজের এঙ্গেজমেন্ট, রিচ এই সমস্ত জিনিসগুলো ভালো থাকবে এবং অডিয়েন্সরা আপনার সাথে কানেক্ট থাকতে পারবে বেশি। এর জন্য আপনারা উইকলি বা মান্থলি ক্যালেন্ডার সেট করে নিতে পারেন যে উইকলি হয়তো টোটাল 5টা পোস্ট করবেন, তার মধ্যে হয়তো 2টো ছবি পোস্ট করবেন, ছবি কোলাজ করে পোস্ট করবেন, 2টো হয়তো ভিডিও পোস্ট করবেন, একটা হয়তো ইনফরমেটিভ টাইপের কোনো কন্টেন্ট পোস্ট করবেন, টেক্সট বা ইমেজ কোনো আকারে, যাতে করে মানুষ ইনফরমেশন পায়। এই ধরনের আপনার ভাগ করে নিতে পারেন কখন কি পোস্ট করবেন। পার উইকের পুরো শিডিউল আপনারা আগে রেডি করে রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। আমাদের এই ভিডিওর পরবর্তী টপিক কোন সময় আমরা পোস্ট করব। এই বিষয়টি যদি আমি এক কথায় উত্তর দিই সেটা হবে আপনার টার্গেট অডিয়েন্সরা যে সময় অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে আপনার পোস্ট করার সঠিক সময়। অর্থাৎ এটা আমাদেরকে আগে ডিসাইড করতে হবে যে আমরা যে পোস্টটা করছি কাদের জন্য, আমাদের ভিউয়ার্স কারা, আমাদের টার্গেট অডিয়েন্স কারা। আমরা যাদের জন্য পোস্ট করছি সেই মানুষরা কোন সময় অ্যাক্টিভ থাকে, কোন সময় বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে। আপনি যদি ফেসবুকে পোস্ট করছেন তারা কোন সময় বেশি ফেসবুকে ইউজ করে, তারা কোন সময় ইনস্টাগ্রাম বেশি ইউজ করে যদি ইনস্টাগ্রামে পোস্ট করছেন। এই ব্যাপারটা আমাদেরকে আগে পরিষ্কার জানতে হবে। এই ব্যাপারটা নিয়ে যদি আমরা জানতে পারি তাহলে আমাদেরকে সেই সময় পোস্ট করতে হবে। অর্থাৎ আপনার মেকআপ ফিল্ডে যদি মনে হয় যে আপনার টার্গেট অডিয়েন্স কোনো ক্ষেত্রে হয়তো একজন হাউসওয়াইফ, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে একজন হাউসওয়াইফ কোন সময়ে অ্যাক্টিভ থাকতে পারে, সে কোন সময় ফেসবুক ইউজ করতে পারে, সেই সময় আপনাকে পোস্ট করতে হবে। তাহলে এঙ্গেজমেন্টটা বেশি পাবেন এবং রিচটা বেশি হবে। যেমন হাউসওয়াইফের উদাহরণ দিয়ে যদি আমরা বলি, হতে পারে যে ম্যাক্সিমাম সবাই হয়তো ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা টার্গেট যদি আপনি করতে চান যে হয়তো 6টা থেকে 8টা পর্যন্ত এই ডিউরেশনটা একটা পোস্ট আপনি করার ট্রাই করতে পারেন। আবার হয়তো দুপুরে সবাই কাজের পরে একটু যখন ফ্রি হয় তাদের নির্দিষ্ট দৈনন্দিন কাজের পরে হয়তো 2টো 2:30টার পর থেকে হয়তো 4টা পর্যন্ত এই একটা ডিউরেশন আপনারা পোস্ট করতে পারেন। আবার রাত্রেবেলায় সবাই ঘুমোতে যাওয়ার আগে তাদের কাজ টোটাল সারাদিনের কাজ কমপ্লিটের পর বেডে যাওয়ার আগে যে টাইমটা তারা একটু ফ্রি থাকে সেই সময় হয়তো তারা ফেসবুক ইউজ করতে পারে। তাহলে হয়তো 9টা 10টার পরে বা 9টার থেকে আপনি 11টা এই যে ডিউরেশনটা এই টাইমে আপনি পোস্ট করতে পারেন। সেটা আপনি রিসার্চ করবেন যে আপনার টার্গেট অডিয়েন্স কোন কোন সময় অ্যাক্টিভ থাকে বা তারা কোন কোন সময় সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে, আপনাকে সেই টাইম মতো পোস্ট করতে হবে।
এবং এই বিষয়টা কিন্তু সবার জন্য সেম হয় না, ঠিক আছে। এগুলো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, আলাদা আলাদা প্রফেশনের আলাদা আলাদা নিয়ম হয়। যেহেতু আমি বললাম টোটালটাই টার্গেট অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে আমাদের টার্গেট অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ থাকছে। সেটা হতে পারে বিভিন্ন বিজনেস ক্যাটাগরির জন্য আলাদা আলাদা হবে, বিভিন্ন লোকেশনের জন্য আলাদা আলাদা হবে। হতে পারে আসানসোলের টার্গেট অডিয়েন্স যারা মেকআপের তারা আলাদা সময় অ্যাক্টিভ থাকে, হতে পারে দুর্গাপুরে যারা থাকে তারা আলাদা সময় অ্যাক্টিভ থাকে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ির যারা লোকেশনে রয়েছে তারা হয়তো আলাদা টাইমে ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করে। টুকিটাকি ডিফারেন্স সব জায়গাতে আমাদের লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা আমাদেরকে স্টাডি করতে হবে বিভিন্নভাবে যে আমাদের যারা টার্গেট অডিয়েন্স বা আমরা যাদের জন্য পোস্টটা করছি তারা কোন সময় বেশি ইউজ করে এই ধরনের সোশ্যাল মিডিয়া, আমাদেরকে সেই টাইম ফলো করে পোস্টগুলো করে যেতে হবে। এই ভিডিওর আমাদের নেক্সট টপিক যে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করবেন নাকি আপনাদের পেজ থেকে পোস্ট করবেন, কোনটাকে বেশি ফোকাস করবেন। দেখুন, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক বিজনেস পেজ দুটোরই আলাদা আলাদা বেনিফিট রয়েছে এবং দুটো আলাদা আলাদা কাজে ইউজ হয়। বিজনেসের জন্য আদর্শ হচ্ছে ফেসবুক বিজনেস পেজ এবং পার্সোনাল ইউজের জন্য আদর্শ হচ্ছে ফেসবুক প্রোফাইল। তবে আপনাদের প্রফেশনের ক্ষেত্রে যদি আপনারা সার্ভিস বুকিংয়েও নেন এবং ক্লাসও করান, আপনাদের ক্ষেত্রে সবথেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে দুটোকেই ব্যালেন্স করে যদি আপনারা চলতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, লং টার্ম বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিজনেস পেজ মাস্ট। কেননা প্রোফাইল যেটা হয় সেটা নর্মালি পার্সোনাল ইউজের জন্য হয়, পার্সোনাল কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে কানেক্ট থাকার জন্য সেটা সবথেকে ভালো ওয়ে। কিন্তু বিজনেসের জন্য বিজনেস পেজটাই সবথেকে ভালো মাধ্যম। লং টার্মে বিজনেস করতে গেলে আপনার বিজনেস পেজটা অবশ্যই থাকা প্রয়োজন, কেননা বিজনেস পেজে অনেক এমন অ্যাডভান্স অপশন রয়েছে যেগুলো বিজনেস ওনারদের কাজে লাগে। একটি প্রফেশনাল বিজনেস পেজ আপনাকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। সেখানে পেইড প্রমোশন বা স্পন্সর অ্যাডের ক্ষেত্রে অনেক ডিটেল টার্গেটিংয়ের অপশান পাওয়া যায়, যার মাধ্যমে যে কোনো জায়গার যে কোনো অডিয়েন্সদেরকে আমরা সহজেই টার্গেট করতে পারি, সেই জায়গার মানুষকে অ্যাড দেখাতে পারি পেইড প্রমোশনের মাধ্যমে। এছাড়া ফেসবুক বিজনেস পেজ লিমিটলেস হয়, সেখানে কোনো লিমিট থাকে না যে আপনি এত মানুষদের সাথে কানেক্ট হতে পারবেন, তার বেশি মানুষদের সাথে কানেক্ট হতে পারবেন না। সেখানে যত ইচ্ছা আপনি হাজার বা লক্ষ বা মিলিয়নস, কোটি, যত ইচ্ছা মানুষদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, আপনার ব্র্যান্ডকে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। বিজনেস পেজটা এমনভাবেই ডিজাইন করা যাতে করে বিজনেস ওনাররা সেখান থেকে বেনিফিট পায়। ফেসবুক এই জন্যই বিজনেস পেজ লঞ্চ করেছে, যাতে করে সেখান থেকে বিজনেসগুলো পরিচালনা করা যায়। অন্যদিকে লোকাল মানুষদের সাথে কানেক্ট থাকার জন্য প্রোফাইল বেটার হয়, কেননা প্রোফাইলে পেজের তুলনায় লোকাল এঙ্গেজমেন্ট বেশি হয়, সেখানে লোকাল সাজেশন বেশি থাকে। আপনার পরিচিত পাশাপাশি মানুষদের কাছে আপনার প্রোফাইলটা ফেসবুক সাজেস্ট করে এবং প্রোফাইলে লোকাল মানুষ কানেক্ট বেশি থাকার জন্য সেখানে এঙ্গেজমেন্টটা তুলনামূলক কিছু ক্ষেত্রে বেশি হয়। ফার্স্ট টাইম কোনো যখন ব্যক্তি প্রফেশনে আসে, ধরুন আপনাদের মেকআপ প্রফেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই আগে তো শুধুমাত্র প্রোফাইলই করতো, বিজনেস পেজ কেউ করতো না বা সেটা নিয়ে জানতোও না, প্রোফাইলই সবাই বানাতো। কিন্তু তারপর একটা সময় আসে যে সবাই শুনেছে মানুষদের কাছে যে হ্যাঁ, এরকম বিজনেস গ্রো করতে গেলে বিজনেস পেজটা প্রয়োজন হয়। তারা প্রোফাইলও বানিয়েছে, পেজও কোনো মতে বানিয়েছে, কিন্তু তারা প্রোফাইল থেকেও পোস্ট করে দেখেছে, আবার পেজ থেকেও পোস্ট করে দেখেছে। একটা কন্টেন্ট দু জায়গাতেই তারা পোস্ট করেছে, কিন্তু প্রোফাইলে যেটা পোস্ট করেছে সেটাতে অনেক বেশি এঙ্গেজমেন্ট পেয়েছে, যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অনেক বেশি আসছে। কিন্তু পেজে যেটা পোস্ট করেছে সেটাতে এই ধরনের এঙ্গেজমেন্টগুলো খুব কম। ওই জন্য মানুষ আস্তে আস্তে পেজে পোস্ট করাটা বন্ধ করে দেয়, যখন দেখে যে সেখানে এঙ্গেজমেন্ট হচ্ছে না, অর্থাৎ সেখানে ফলোয়ার্স বাড়ছে না, বেশি লাইক আসছে না, কমেন্ট আসছে না। যে ছবিটা হয়তো তার প্রোফাইল থেকে পোস্ট করেছে সেটাতে প্রচুর রিচ, প্রচুর লাইক, কমেন্ট এগুলো হচ্ছে, কিন্তু পেজে যেটা পোস্ট হচ্ছে সেটা হয়তো রিচ কিছু হচ্ছে, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো হচ্ছে না। তার কারণ হচ্ছে প্রোফাইলে আমাদের ম্যাক্সিমাম যারা কানেক্ট থাকে তারা হচ্ছে আমাদেরকে পার্সোনালি চেনে, এরকম মানুষ বেশি থাকে, যে আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস এই ধরনের মানুষরা বেশি থাকে। তাহলে কি হয়, তারা সবসময় আপনাকে সাপোর্ট করে। আপনি কোনো একটা ফটো পোস্ট করলে বা কিছু ভিডিও পোস্ট করলে তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তারা আপনার সাথে এঙ্গেজ থাকতে চায়। কিন্তু যখনই কোনো একটা বিজনেস বা কোনো একটা ব্র্যান্ড পোস্ট করে সেটাতে মানুষদের পার্সোনালি কানেক্ট তারা করতে পারে না সেটাতে, ওই জন্য সেটাতে এঙ্গেজমেন্ট করে না। তারা হয়তো পোস্টটা দেখে ঠিকই, কিন্তু সেখানে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো খুব একটা করতে চায় না। এবারে যখনই এই এঙ্গেজমেন্টটা কম হয়, সবাই কী করে, পেজ থেকে পোস্ট করা বন্ধ করতে থাকে, মানে কম করতে থাকে।
এবং এই পোস্টের পরিমাণটা কম করে দেওয়ার জন্য, রেগুলার পোস্ট না হওয়ার জন্য পেজের রিচটা আরও বেশি ডাউন হতে থাকে এবং সেখান থেকে আস্তে আস্তে রেজাল্টগুলো আরও বেশি খারাপ হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে তারা বুঝতে পারে যে হ্যাঁ, এতদিন তো আমরা ভুল করে এসেছি, এতদিন আমরা পেজটাকে ফোকাস করিনি, প্রোফাইলটাকে বেশি ফোকাস করেছি এবং প্রোফাইলে এত বেশি পোস্ট করে গেছি, পেজে তো পোস্টই করা হয়নি, পেজে এঙ্গেজমেন্টও হয়নি। তাই আপনার প্রয়োজন যে আগে থেকেই আপনি প্রোফাইল এবং পেজ দুটোকেই গুরুত্ব দিন। বিজনেসের জন্য বিজনেস পেজ মাস্ট, সেটাকে আপনাকে ফোকাস করতেই হবে। আপনি তার সাথে যদি সম্ভব হয় অবশ্যই ব্যালেন্স করে প্রোফাইলটা চালাতে পারেন, সেটা সবথেকে বেশি পারফেক্ট। কিন্তু যদি কেউ এমন পর্যায়ে আসেন যে দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে চাইছেন, দুটোর মধ্যে একটা বেছে নিতে চাইছেন যে পেজ অথবা প্রোফাইল, তাহলে আপনাদেরকে বিজনেসের জন্য বিজনেস পেজ অবশ্যই বেছে নিতে হবে। কিন্তু সবথেকে ভালো যেটা, দুটোকেই ব্যালেন্স করে চলা। আমাদের এই ভিডিওর পরবর্তী টপিক হলো, এই যে পোস্টগুলো আপনারা করছেন সেগুলো ছড়াবেন কিভাবে আরও বেশি মানুষদের মধ্যে। অর্থাৎ পেজ থেকে হয়তো কোনো একটা পোস্ট করা হয়েছে, সেটা কিভাবে আরও বেশি মানুষদের মধ্যে ছড়ানো যায়। পোস্ট ছড়ানোর এই ব্যাপারটা সাধারণত দুটোভাবে হয়। একটা হচ্ছে অর্গানিক মেথড আর সেকেন্ড হচ্ছে পেড মেথড। অর্গানিক মেথড মানে যে মাধ্যমে কোনো টাকা খরচ করতে হয় না ডাইরেক্টভাবে, এবং পেড মেথড যেটা, সেটা হচ্ছে ডাইরেক্টভাবে সেটার জন্য অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় পোস্টটা ছড়াবার জন্য। অর্গানিকভাবে পোস্ট বিভিন্নভাবে ছড়ানো যেতে পারে। যেমন হচ্ছে আপনার পেজ থেকে হয়তো কোনো কন্টেন্ট একটা পোস্ট করেছেন, সেটা আপনার পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার করে দিলেন। তাহলে কী হলো, আপনার ফ্রেন্ডস যে সমস্ত মেম্বাররা রয়েছে, আপনার প্রোফাইলে যে সমস্ত মেম্বাররা কানেক্ট আছেন, তাদের কাছেও সেই পেজের পোস্টটা পৌঁছে গেল, এটা হতে পারে। নেক্সট, আপনি আপনার টার্গেট অডিয়েন্সরা যুক্ত আছে এমন কিছু গ্রুপসে যুক্ত থাকতে পারেন এবং সেখান থেকে এই পোস্টটি শেয়ার করতে পারেন। আপনি হয়তো পেজে কোনো একটা কন্টেন্ট পোস্ট করেছেন, সেটা গ্রুপে শেয়ার করে দিলেন। গ্রুপে যেহেতু অনেক মেম্বার থাকে, তাহলে সেই মেম্বাররাও সেই পোস্টটি দেখতে পাবে। কিন্তু গ্রুপে যুক্ত থাকা বা গ্রুপে পোস্ট শেয়ার করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে গ্রুপটিতে আপনি জয়েন হচ্ছেন বা যে গ্রুপটিতে আপনি কন্টেন্টটা শেয়ার করছেন, সেখানে অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্স থাকতে হবে। এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনার পোস্টটা গেলে সেখান থেকে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভ হওয়ার সম্ভাবনা আছে, তবেই সেটা আপনার জন্য ভালো হবে। অর্গানিক মেথডের মধ্যে নেক্সট উপায় হচ্ছে হ্যাশট্যাগ। অনেকেই আমরা হ্যাশট্যাগ ইউজ করি, কিন্তু হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয় বা হ্যাশট্যাগে আসলেই কোনো কিছু লাভ হয় কি না, সেগুলো অনেকের জানা থাকে না। জাস্ট সবাই দিচ্ছে তাই সেও দেয়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। হ্যাশট্যাগ দেওয়ার মেন যে উদ্দেশ্য, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রেলেভেন্ট কন্টেন্ট। অর্থাৎ কেউ হয়তো কোনো একটা টপিক নিয়ে হ্যাশট্যাগ দিয়েছে, ধরুন আপনি মেকআপ রিলেটেড কোনো ছবি শেয়ার করেছেন, সেখানে আপনি দিয়ে দিলেন মেকআপ, বা সেখানে দিয়ে দিলেন ব্রাইডাল মেকআপ, যদি ব্রাইডালের সেটা ছবি হয়। এই হ্যাশট্যাগুলো যখন আপনি দিচ্ছেন, সেটা আপনি জানাচ্ছেন ফেসবুককে যে এটা একটা মেকআপ রিলেটেড কন্টেন্ট পোস্ট আপনি করেছেন, ঠিক আছে। তারপর যখন কেউ ফেসবুকে মেকআপে ইন্টারেস্টেড যে সমস্ত অডিয়েন্সরা আছে, তারা যখন ফেসবুক স্ক্রল করতে করতে ফেসবুক আপনার ওই পোস্টটা তাদেরকে সাজেস্ট করবে যারা মেকআপে ইন্টারেস্টেড। যেহেতু আপনি মেকআপ হ্যাশট্যাগ দিয়েছেন, তাহলে ফেসবুক ওটা বুঝেছে যে আপনি মেকআপ রিলেটেড কন্টেন্ট পোস্ট করেছেন এবং সেটা যারা মেকআপে ইন্টারেস্টেড তাদেরকে সেটা সাজেস্ট করবে, এটা একটা। আর নেক্সট হচ্ছে সার্চ যে ইঞ্জিন থাকে ফেসবুকের যে উপরে সার্চ অপশান থাকে, সে সার্চ অপশানে গিয়ে যদি কেউ মেকআপ বলে সার্চ করে, তখন চান্স থাকবে আপনার পোস্টটা সেখানে র্যাঙ্ক হবার। এই সমস্ত কারণে হ্যাশট্যাগ অনেকটাই ইউজফুল হয়। আপনারা পোস্ট করার সময় চেষ্টা করবেন রিলেটেড এবং রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করার। তবে হ্যাশট্যাগ এমন যেন না হয় যে তার কোনো মানেই হয় না। হয়তো ধরুন 5 ডেজ একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, তারপর হয়তো ধরুন 5 ডেজের ক্লাস করাচ্ছেন কেউ, 5 ডেজ হ্যাশট্যাগ দিয়ে দিলেন, তারপরে হয়তো হ্যাশট্যাগ লাইক, হ্যাশট্যাগ কমেন্ট, হ্যাশট্যাগ শেয়ার, এগুলোতে কোনো কিছু হয় না। আপনাকে চেষ্টা করতে হবে আপনার কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার, এবং সেটাও খুব বেশি যেন না হয়। আপনারা চেষ্টা করবেন 6টা থেকে 7টা এরকম হ্যাশট্যাগ দেওয়ার, এবং সেগুলো খুব স্পেসিফিক মিনিং যেন হয়। আপনারা যে কন্টেন্টে পোস্ট করছেন, যে টপিকে পোস্ট করছেন, বা এমন একটা জিনিস খেয়াল রাখবেন যে এমন কিছু হ্যাশট্যাগ দেবেন যেটা মানুষ সার্চ করতে পারে। যেমন আপনি হয়তো মেকআপ সার্ভিস নিয়ে কিছু পোস্ট করছেন, তাহলে মেকআপ সার্ভিস যখন কেউ খোঁজে, সে কী কী জিনিস খুঁজতে পারে, যে মেকআপ সার্ভিস, ব্রাইডাল মেকআপ সার্ভিস, ধরুন আপনার লোকেশন দিয়ে দিতে পারেন যে মেকআপ সার্ভিস ইন দুর্গাপুর, এরকম ধরনের হ্যাশট্যাগ যেগুলোতে মানুষ খুঁজে বা তার কাছে রেলেভেন্ট বলে মনে হয় বা ফেসবুকের কাছে রেলেভেন্ট মনে হয়, এমন কিছু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। এই সমস্ত উপায়ে আপনারা একটা পোস্টকে অর্গানিকভাবে ছড়াতে পারেন, অর্থাৎ কোনো টাকা খরচ না করে ছড়াতে পারেন।
এবং অন্যদিকে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে পেইড প্রমোশন বা স্পন্সর অ্যাড বা বুশ পুশ যাই বলা হোক না কেন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট পেমেন্ট করে আমাদের পোস্টটাকে রিচ করা। ফেসবুকের অফিসিয়াল অ্যাড মেথড রয়েছে, যেটার মাধ্যমে যে কোনো পোস্টকে ফেসবুকের অফিসিয়াল মেথডে ছড়ানো যায় এবং ডিটেইল টার্গেটিংয়ের মাধ্যমে ছড়ানো যায়। এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এখানে পেইড প্রমোশনের মাধ্যমে আমরা ডিটেইল টার্গেটিং অপশন পাই, যেটা অর্গানিকভাবে কোনোভাবেই সম্ভব নয়। অর্গানিকভাবে হলে কি হয়, সেটা আমাদেরকে আমাদের কাজটা করতে হয়, কিন্তু কত মানুষদের মধ্যে ছড়াবো বা অ্যাকচুয়াল কোন মানুষকে আমরা আড্ডা দেখাবো সেই সমস্ত ডিটেল টার্গেটিং কিছু করতে পারি না অর্গানিক ক্ষেত্রে। কিন্তু পেইড প্রমোশনের ক্ষেত্রে আমাদের এই ডিটেল টার্গেটিংয়ের অপশন থাকে, যে কোনো লোকেশনের মানুষকে আমরা টার্গেট করে অ্যাড দেখাতে পারি। অর্থাৎ যদি আপনার টার্গেট অডিয়েন্সরা, ধরুন আপনি হয়তো দুর্গাপুরের একজন মেকআপ আর্টিস্ট, আপনি চাইছেন যে দুর্গাপুর নিয়ারেস্ট লোকেশনে মানুষরা যেন আপনার পোস্টটা দেখতে পায়। আপনি হয়তো কোনো একটা পোস্ট করেছেন বুকিং রিলেটেড, সেটা যেন দুর্গাপুরের আশেপাশের থেকে আপনি বুকিং চাইছেন। সেই ক্ষেত্রে এরকম পেড প্রমোশনের ক্ষেত্রে আমরা দুর্গাপুর সারাউন্ডিং এরিয়া সিলেক্ট করে প্রমোশন করতে পারি। দুর্গাপুর থেকে 20 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার রেডিয়াস সিলেক্ট করতে পারি। তাহলে শুধুমাত্র ওই লোকেশনের মানুষদের কাছেই সেই পোস্টটা পৌঁছাবে, শুধুমাত্র তারাই পোস্টটা দেখতে পাবে। আবার এজ গ্রুপ হিসেবেও করা যায়, যে ধরুন পার্টিকুলার একটা এজ গ্রুপ হিসাবে যে কোন বয়সের মানুষদের মধ্যে আপনার পোস্টটা পৌঁছাবে সেরকম ডিটেল টার্গেটিং করা যায়। আবার জেন্ডার হিসাবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, যে মেল ক্যান্ডিডেট আপনার টার্গেট অডিয়েন্স নাকি ফিমেল ক্যান্ডিডেট, আপনার পোস্টটা ছেলেদেরকে দেখাবেন নাকি মেয়েদেরকে দেখাবেন, এরকম ডিটেল টার্গেটিং অপশান পাওয়া যায়। আবার ইন্টারেস্ট বেসে, অর্থাৎ কোন টপিকে ইন্টারেস্টেড মানুষদের কাছে আপনি আপনার পোস্ট ছড়াতে চাইছেন। আপনার হয়তো সার্ভিস বুকিংয়ের প্রয়োজন, হয়তো পার্টি মেকআপের বুকিং নেবেন, বা হয়তো মেকআপ ক্লাসের জন্য অ্যাড চাইছেন, যে যেখান থেকে আপনার স্টুডেন্ট আসবে। সেই ক্ষেত্রে এরকমভাবে টার্গেট করা যায় যে মেকআপ ক্লাসে যাদের ইন্টারেস্ট আছে, মেকআপে যাদের ইন্টারেস্ট আছে, তাদের কাছে স্পেসিফিক সেই অডিয়েন্সদের কাছে শুধুমাত্র আপনার পোস্টটা পৌঁছাবে, যাতে করে সেখান থেকে আপনার রেজাল্ট আসবে বা রেজাল্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে। তো এই সমস্ত ডিটেল টার্গেটিং অপশানসগুলো পাওয়া যায় পেইড প্রমোশনের মাধ্যমে, স্পন্সর অ্যাডের মাধ্যমে, যাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সদের মধ্যে আমাদের পোস্ট পৌঁছানো সম্ভব হয় এবং সেখানে রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যায়। সেখানে অবশ্যই আপনাকে অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। বিজনেসের নিয়মই হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সঠিক জায়গাতে। এবং বর্তমান দিনে যেহেতু অর্গানিক পোস্টের রিচ খুব কম, ওই জন্য আপনাকে পেড প্রমোশনের সহায়তা অবশ্যই নিতে হবে। আগে কি হতো, কোনো পেজে যদি 5000 ফলোয়ার্স থাকতো, আজ থেকে যদি 2 বছর 1.5 বছর আগের কথা বলি, কোনো পেজে 5000 ফলোয়ার্স থাকলে সেই পেজের পোস্টগুলো 7000, 8000, 10,000 মানুষদেরও বেশি মানুষদের মধ্যে পৌঁছাতো। মানে কি হতো, যারা পেজে ফলো করে রেখেছে, যারা পেজের ফলোয়ার্স, সব ফলোয়ার্সদের কাছেও অ্যাড যেত, নোটিফিকেশান যেত যে এই পেজ থেকে পোস্ট করা হয়েছে, এবং তার পাশাপাশি সেই ফলোয়ার্সদের রিলেটেড অডিয়েন্সদের কাছেও পোস্টগুলো পৌঁছাতো। অর্থাৎ আপনার পেজ যারা ফলো করে রেখেছে সেই ধরনের আরও যে সমস্ত মানুষরা রয়েছে লুক লাইক অডিয়েন্স, সেই সমস্ত মানুষদের মধ্যেও কিন্তু আপনার পোস্টটা পৌঁছাতো। যারা যে সমস্ত বিষয়গুলো পছন্দ করে তাদের কাছে ফেসবুক ওটা সাজেস্ট করতো। কিন্তু এখন যেহেতু বিজনেস পেজ অনেক বেশি এবং ফেসবুকও চাইছে যাতে সবাই স্পন্সর অ্যাড দেয়, পেইড প্রমোশন করে, যাতে সেখান থেকে তাদেরও একটা আর্নিং হয়, তাহলে এখন পেজের অর্গানিক রিচ অনেক কম হয়ে গেছে। আগে যেখানে 5000 ফলোয়ার্স থাকলে বলছি পোস্টগুলো 8000, 10,000, 12,000 মানুষদের কাছে যেত, এখন সেই জায়গাতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো পেজে 5000 ফলোয়ার্স থাকলে পোস্টগুলো 1500, 2000 ম্যাক্সিমাম এরকম মানুষদের মধ্যে পৌঁছায়, সব ফলোয়ার্সদের কাছেও ঠিকঠাক পৌঁছায় না। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে আমাদের বিজনেস কন্টিনিউ করতে গেলে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আমাদেরকে পেইড প্রমোশনের বা স্পন্সর অ্যাডের সাহায্য নিতে হবে আমাদের পোস্টগুলোকে দ্রুত মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। বেশ, এইগুলোই ছিল আজকের টপিক। আজকের এই টপিকগুলো আশা করছি অনেকেরই জানার বিষয়, কারণ এগুলো বেসিক সমস্ত জিনিসগুলো আমি জানালাম। তার কারণ হচ্ছে অনেক আর্টিস্ট এরকম আছে যারা অনেক পুরনো মার্কেটে অনেক দিন ধরে কাজ করছে, তার থেকে জেনে জেনে বা নিজেরা এক্সপেরিমেন্ট করে করে এই সমস্ত টপিকগুলো, এই সমস্ত বিষয়গুলো তাদের জানা হয়েই গেছে অলরেডি। তাদের হয়তো এই ভিডিওটা অতটা ইউজফুল নাও হতে পারে, কিন্তু এমনও অনেক অডিয়েন্স রয়েছে যারা হয়তো এই ভিডিওটি দেখবে, যা মার্কেটে যারা একদমই নতুন এসেছে, তাদের এই সমস্ত ব্যাপারগুলো তো ধারণা নেই। তাহলে তাদের ক্ষেত্রে ভিডিওটা একটু হলেও কাজে আসবে বলে আমি মনে করি। তাহলে এই ভিডিওটিতে এত দূরই থাক। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি আরও একটা অন্য নতুন টপিক নিয়ে আসব এবং চেষ্টা করব আপনাদের মেকআপ ইন্ডাস্ট্রি নিয়েই ভিডিও নিয়ে আসতে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের প্রফেশনকে আরও এগিয়ে নিয়ে যান।